পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীতে পশু কোরবানি দিচ্ছেন অনেকেই। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় সকাল থেকে চলছে পশু কোরবানির তোড়জোড়। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে প্রথম দিন কষাই না পাওয়ার কারণে আজ কোরবানির আনুষ্ঠানিকতা পালন করছেন। তাই আজ কোরবানি দিচ্ছেন তারা। ইসলামের শরীয়ত মতে কোরবানির পশু জবাই করার সময় থাকে 3 দিন। আরবি হিজরি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ সামর্থ্য অনুযায়ী কোরবানি করা হয়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি করা সম্ভব না হলে পরের 2 দিনের মধ্যে পশু কোরবানি করেন অনেকে। যত বড় গরুই হোক ওই 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। ঈদের পরের দিন গরুর চাপ বেশি থাকে বিদায় ওই কারণে আর কি কষায় পাওয়া যায় না, অনেক জায়গায় গরু ফালাইতে পারে না, তাই 3 দিন কোরবানি দেয় আর কি। কষাই পাওয়া যায় না তো তার জন্য আর কি 3 দিনই কোরবানি দেয়। ভালো কষাইগুলি যেদিন বিজি থাকে এই কারণে ঈদের পরের দিন কষাইগুলি একটু ফ্রি থাকে, কাজ করতে আরাম হয়। ঈদের পরের দিন একটু কাজ ফাঁকা থাকে, তো কোরবানিটাতে একটু শান্তিভাবে কোরবানিটা করা যায় আর কি। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও অনেক স্থানে দেয়া হচ্ছে পশু কোরবানি। এই খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, আপনি এখন কোন এলাকায় আছেন এবং ঈদের দ্বিতীয় দিনে কোরবানি পরিস্থিতি কেমন দেখছেন? পাশাপাশি জানাবেন যে বর্জ্য অপসারণের সিটি কর্মীদের তৎপরতা কেমন? ফারজানা, আপনি যেমনটি বলছিলেন যে জিলহজ মাসের কিন্তু 10, 11 এবং 12 তারিখে কিন্তু কোরবানি করা যায়। সেই হিসেবে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় ঈদের পরের দিন শুক্রবারেও কিন্তু আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখেছি কোরবানি হচ্ছে, মানুষ কিন্তু কোরবানি দিচ্ছে। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, বিভিন্ন যারা কোরবানি দিচ্ছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি বলেছে যে পুরান ঢাকা, বিশেষ করে আমি এখন লালবাগে অবস্থান করছি, এইখানকার ঐতিহ্য কিন্তু কোরবানির পরের দিন তারা আসলে কোরবানি করে থাকে। কারণ হিসেবে তারা আমাদেরকে বলেছেন যে ঈদের দিন তাদের বিভিন্ন রকমের চাপ থাকে, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে তারা যায়। এছাড়া ওই দিন ঈদের দিন বিশেষ করে কসাইয়ের একটা চাপ থাকে, চাপ থাকার ফলে তারা ভালো কসাই পায় না। কসাই যারা রয়েছেন তারা কিন্তু দ্রুত কাজ করার চেষ্টা করে, ভালো করে তারা কোরবানি যে পশু কাটা বা মাংস কাটা সেটা তারা ভালোভাবে করে না। ফলে তারা ঈদের পরের দিনকেই বেছে নিয়েছেন, তারা ঈদের পরের দিনকে তারা বেছে নিয়েছে কোরবানি করেন। তারা একটু শান্তভাবে বা রিল্যাক্সে তারা কোরবানি দিতে চায়। কসাইদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা বলেছেন যে ঈদের পরের দিনেও তাদের যে ভালোই তাদের চাপ সামলাতে হচ্ছে, তারা একের পর এক কোরবানি দিয়ে যাচ্ছে। সারাদিনই তারা এখানে কোরবানি দিবেন বলে তারা আমাদেরকে বলেছেন। আমি একজনের সাথে যুক্ত হতে চাই, তিনি এই মুহূর্তে কিছুক্ষণ আগে তিনি একটি পশু কোরবানি করলেন। আপনি এই যে ঈদের পরের দিনকে কেন বেছে নিলেন? আপনাদের আমি ঈদের পরের দিন বেছে নিয়েছি, ঈদের দিন একটু ঝামেলা বেশি থাকে আর সেই সময়টার মধ্যে কষায় পাওয়া যায় না, এই জন্য ঈদের পরের দিনটা নিয়েছি যাতে একটু রিল্যাক্স মতো করা যায়, এই জন্য আর কি মানে আমার এটা করা। উনি যেমনটি বলছিলেন যে ঈদের পরের দিন আসলে রিল্যাক্স থাকার ফলে মানে ঈদের পরের দিনও অনেকে কোরবানি দেয়, যেহেতু 3 দিন ধরে কোরবানি দেওয়া যায়। ধন্যবাদ মামুন আমাদের সাথে থাকার জন্য। দর্শক, রাজধানী লালবাগ থেকে কোরবানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন হোসাইন। ঈদুল আজহার কোরবানি শেষে রাজধানী জুড়ে 72 ঘন্টার সমন্বিত অ্যাকশন প্ল্যানের আওতায় চলছে বর্জ্য অপসারণ কার্যক্রম। আর নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে আশ্বাস 2 সিটি কর্তৃপক্ষের। বর্জ্য দ্রুত অপসারণ করে নগরীকে পরিচ্ছন্ন রাখতে দিনরাত কাজ করছেন উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজারো পরিচ্ছন্নতা কর্মী। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। কোরবানি শেষ, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজধানীকে দ্রুত পরিচ্ছন্ন রূপে ফিরিয়ে আনা। সেই লক্ষ্যে ঈদের দিন থেকেই বর্জ্য অপসারণে মাঠে নেমেছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 30,000 পরিচ্ছন্নতা কর্মী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রথম দিনের কোরবানির বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। অন্যদিকে উত্তর সিটি কাজ শেষ করতে সময় নিয়েছে 12 ঘন্টা। মাতোয়াইল ল্যান্ডফিলে গিয়ে দেখা যায় একের পর এক ট্রাক এসে বর্জ্য ফেলছে। ট্রাক চালকরা বলছেন নগরী পরিষ্কার না হওয়া পর্যন্ত চলবে তাদের কাজ। এখন রাস্তার অবস্থা বুঝা বলা যাবে না, রাস্তার অবস্থা বুঝা আমরা 24 ঘন্টায় আছি। এখন কয়টা নাগাদ করতে হয় এটার কোনো সিউরিটি নেই, মানে শেষ করা পর্যন্ত আমাদের এটার কোনো ইয়ে নেই। ঈদের দিন রাত 8টায় সংবাদ সম্মেলন করে উত্তর সিটির প্রশাসক জানালেন সরকার নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূর্ণ করতে তারা সক্ষম হয়েছে। আজকে মাত্র সময় হয়েছে 6 ঘন্টা 10 মিনিট। সরকার ঘোষিত 12 ঘন্টার আগেই আমরা প্রায় 7,000 টন বর্জ্য
আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনের STS থেকে আমরা ল্যান্ডফিল্ডে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি যে রাত্র অবধি পর্যন্ত আরও অনেক বর্জ্যগুলো আমরা বিভিন্ন STS থেকে আমরা ল্যান্ডফিলে নিয়ে যেতে পারব। অন্যদিকে রাত 9টায় সংবাদ সম্মেলন করে দক্ষিণের প্রশাসক বলেন, নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই না করায় বর্জ্য সংগ্রহে বেশ বেগ পেতে হয়েছে। আমরা যেটা আশা করেছিলাম যে আমরা নির্দিষ্ট স্থানগুলো যে সিলেক্ট করে দিয়েছিলাম, সেই নির্দিষ্ট স্থানগুলোতে আসলে মানে তারা সেইভাবে যায়নি মানে ম্যাক্সিমামে যায়নি, খুব অল্প, এটাকে কাউন্ট করা যায় না খুব একটা। সেই কারণেই আমাদের কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করতে যে স্বাভাবিকভাবে কিছুটা বেগ পেতে হয়েছে। ঈদের দিন রাত 8টা পর্যন্ত ডিএসসিসি 12,500 টন বর্জ্য অপসারণ করেছে। অন্যদিকে ঈদের দিন রাত 8টা পর্যন্ত 7,000 টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করেছে ডিএনসিসি। তবে বিকেল ও সন্ধ্যার পরও বিভিন্ন এলাকায় পশু কুরবানি চলায় হিমশিম খেতে হয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের। চাপ বেশি চলতেই আছে, খালি গাড়ি একটা পর একটা আইতে আছে, আমরা পরিষ্কার করতে আসি, আরো গাড়ি আইবো আর কি মেলা। তো একটা রোডে গেলে 4 গাড়ি 5 গাড়ি করে ময়লা, রোড মানে ক্লিয়ার করাই যাচ্ছে না, অনেক প্রচুর ময়লা। কয়টা বাজে সেটা শিওর নাই, 10টাও বাজতে পারে এবং 11টাও বাজতে পারে বা 12টা বাজতে পারে। যত সময় না শেষ হবে তত সময় আমাদেরকে চালিয়ে যেতে হবে। অনেক ময়লা একদিক দিয়ে আনতাছি, মানে সবাই তার একবারে কুরবানি দেয় না, এই কেউ দিতেছে 1 ঘন্টা পরে, কেউ দিতে 2 ঘন্টা পরে, ওই আমরা একদিক দিয়ে ক্লিয়ার করি, একদিন যাই পালা, এই জড়ো করলে মানে আবার এটা গিয়ে এক গলিতে 3বার 4 করে যাওয়া পরে আর কি। 72 ঘন্টার সমন্বিত অ্যাকশন প্ল্যানের আওতায় চলবে বর্জ্য অপসারণের কার্যক্রম। এজন্য রাজধানীবাসীদের সহযোগিতা চেয়েছেন 2 সিটি কর্পোরেশন। বর্জ্য একটি জায়গায় স্তূপ হয়ে আছে, দয়া করে আমাদেরকে আপনারা একটু জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা গ্রহণ করব। সবুজ মাহমুদ, 71, বিভিন্ন ঢাকা। জায়গায় অবৈধভাবে। দর্শক, এবারে জানাবো ঢাকা এবং ঢাকার বাইরে বর্জ্য ব্যবস্থাপনার খবর। সে খবর জানাতে ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সবুজ মাহমুদ এবং রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী রাশিদুল হক রুশু। শুরুতে যাচ্ছি সবুজের কাছে। সবুজ, আপনি এখন কোথায় অবস্থান করছেন এবং এ পর্যন্ত 2 সিটিতে কত টন বর্জ্য অপসারণ করতে পেরেছে 2 সিটি কর্পোরেশন, সেটি জানাবেন। পাশাপাশি জানাবেন যে নগরবাসীর এই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ নিয়ে আপনি কোনো অভিযোগ পেয়েছেন কিনা। ফারজানা, আমি এখন আছি শাহজাহানপুর দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন একটি এলাকায়। সেই এলাকার একটি শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠে, যেখানে গরুর হাট ছিল, সেই মাঠের এখন পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আপনি যেটা জানতে চেয়েছেন যে গতকাল পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি 2 সিটি কর্পোরেশন মিলে প্রায় 20,000 টন বর্জ্য অপসারণ করতে পেরেছে এবং এতে কাজ করছে প্রায় 30,000 পরিচ্ছন্নতা কর্মী। আমরা এখানে এলাকাবাসীর কাছে যে এসে এই যে শাহজাহানপুর এলাকায় যেখানে গরুর হাট বসেছিল, এইখানে হাটের যে উচ্ছিষ্ট ময়লাগুলো আছে সেগুলো থেকে ইতিমধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তারা আমাদের কাছে এই বিষয়টি কমপ্লেন করেছে যে এটা যদি দ্রুত অপসারণ না করা হয় তাহলে এখানে মানুষজন যারা স্টাফ কোয়ার্টারে আছেন তারা হচ্ছে যে বসবাস করতে পারবেন না। আমাদের সাথে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডার মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার। তার কাছে জানতে চাইবো যে আসলে এখন তাদের এই মুহূর্তে বর্জ্য অপসারণের কাজ কেমন চলছে। স্যার, আপনি জানেন যে আপনারা দেখেছেন যে আমার লোক কাজ করছে। আমরা 11টা হাটে কিন্তু অলমোস্ট 70% আমরা কাজ এগিয়ে নিয়ে এসেছি। আমরা আজকের ভিতরে একটা দৃশ্যমান দেখা যাবে যে হাটগুলি পরিষ্কার হয়ে গেছে। হাটগুলোতে তো ইজারাদের ভূমিকা থাকার কথা ছিল, তারা আপনাকে সহযোগিতা করছে কিনা? আপনি তো দেখতেই পাচ্ছেন কোনো ইজারা নাই, সব কাজ করছে আমার লোক। যাই হোক, এখন আমরা ধরেন ব্লেম গেমটা না করে জনভোগান্তি যেন না হয় এই কারণে আমার ফুল স্ট্রেংথ লাগিয়েছি। প্রতিটা হাটে আপনি যখনই যাবেন দেখবেন যে আমার কাজ করছে। সো আমরা আজকের ভিতরে ইনশাল্লাহ দৃশ্যমান একটা দেখাতে পারবো। আপনি জানেন যে কালকে আমাদের 75টা ওয়ার্ডে নর্মাল গরুর যে বর্জ্যগুলি আছে ওগুলি আমরা শতভাগ সম্পন্ন করেছি, বাট এরপর রাতেবেলা 10টা-11টার সময় কোরবানি দিয়েছি। এটা আমাদের জন্য বড় একটা। সবুজ, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব। দর্শক, এবার চলে যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী রাশিদুল হক রুশো। আপনি রাজশাহীতে বর্জ্য অপসারণ পরিস্থিতি কেমন দেখছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সেখানকার কর্তৃপক্ষ বর্জ্য অপসারণ করতে পেরেছেন কিনা জানাবেন।
ফারজানা, এই যে গতকাল যে পশু কোরবানি করা হয়েছে ঈদের দিনে, এই বর্জ্য প্রায় সিটি কর্পোরেশন থেকে যে তথ্য জানিয়েছে প্রায় 4000 মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়েছে এবং এটি কিন্তু গতকালই অপসারণ করা সম্ভব হয়েছে। সিটি কর্পোরেশন এই বর্জ্য অপসারণ ক্ষেত্রে তারা 3টি ধাপে এই কাজটি করেছেন। বেলা 12টা থেকে বাসাবাড়ি থেকে পরিচ্ছন্নতা কর্মীরা তারা বর্জ্য সংগ্রহ করেছেন এবং এটি সেকেন্ডারি স্টেশনে সেটি রাখা হয়েছে এবং বেলা 2টা থেকে সেকেন্ডারি স্টেশন থেকে শহরের বাহিরে বর্জ্যগুলো নেওয়া সম্ভব হয়েছে। রাত 2টা নাগাদ এই বর্জ্য অপসারণের যে মূল কাজ সেটি শেষ হয়ে গেছে এবং আজকে আমি নগরীর বিভিন্ন স্থান ঘুরেছি। সেখানে বিশেষ করে রাস্তার পাশে যে পশুগুলো কোরবানি করা হয়েছে সেগুলো আসলে দেখলে বোঝার উপায় নেই যে সেখানে পশু কোরবানি করা হয়েছে। মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, সিটি কর্পোরেশনের তৎপরতা, সবকিছু মিলে কিন্তু একটি পরিচ্ছন্ন নগরী আমরা দেখতে পাচ্ছি। আমরা কয়েকজন বাসিন্দাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের আসলে আমরা অভিজ্ঞতাটি জানতে চাই। আজকে তো শহরের নিশ্চয়ই বিভিন্ন এলাকা ঘুরেছেন, কেমন দেখছেন বর্জ্য ব্যবস্থাপনা? কোথাও বর্জ্য দেখতে পেয়েছেন কিনা বা কি ধরনের অবস্থা দেখছেন? ধন্যবাদ 71 টিভিকে। আমরা মোটামুটি রাজশাহীর সব জায়গায় ঘুরলাম, তো মোটামুটি আমরা জানি রাজশাহী শহর সকলে জানেন যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা সিটি কর্পোরেশন। তো গতকাল ঈদুল আজহা হয়েছে, মানুষ কোরবানি করেছে। দেখতে পেয়েছেন না, আমরা এখন পর্যন্ত কোনো রাস্তার ধারে বা কোথাও আমাদের চোখে কোনো বর্জ্য পড়েনি। যে নির্দেশনা যেভাবে ছিলেন ওইভাবে বর্জ্য অপারেশন হয়েছে এবং সিটি কর্পোরেশন মোটামুটি। আপনি বলছিলেন যে শহরের বাহির থেকে এসেছেন, তো আসলে ঈদের পরের দিন শহর কেমন দেখছেন? কোনো আবর্জনা বা অপরিচ্ছন্ন দেখতে পেয়েছেন? আমার বাসা হলো রংপুর। আমরা রংপুর থেকে আসছি এই রাজশাহীতে বেড়ার জন্য। তো রাজশাহীতে আমি বিভিন্ন রাস্তায় ঘুরে দেখলাম যে আসলে যে পরিচ্ছন্ন নগরী ঈদুল আজহার পরের দিনে যে কোরবানির বর্জ্য টর্জ্য আমরা কোথাও দেখি নাই, আজকেও দেখতেছি যেরকম ক্লিন সিটি হিসাবে আমরা পাইছি। এজন্য বর্তমান প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। শুনছিলেন রুশো, আমরা শুনছিলাম আসলে রাজশাহীতে বর্জ্য অপসারণ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ সবুজ মাহমুদকেও। দর্শক, রাজধানী এবং রাজধানী বাইরের বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ এবং রাশিদুল হক রুশো। কোরবানির ঈদ ঘিরে পশুর চামড়া সংগ্রহ ও বেচাকেনা জমে উঠলেও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। এমনকি মূলধন ফেরত না আসার শঙ্কায় আছেন অনেক ব্যবসায়ী। অন্যদিকে আড়তদার ও ট্যানারি মালিকদের দাবি নির্ধারিত দামের মধ্যেই কেনাবেচা চলছে, তবে সংরক্ষণ ব্যয় ও বাজার ব্যবস্থাপনার চাপে প্রভাব পড়ছে দামে। চামড়ার বাজার ঘুরে আরও জানাচ্ছেন মেজবাহ হাসান। সাভারের হেমায়েতপুরে রাস্তার ধারে চলছে একটি মাদ্রাসার চামড়া সংগ্রহ কার্যক্রম। জাকাতের অর্থ, দান খয়রাত ও কোরবানির মৌসুমে চামড়া বিক্রির টাকায় সারা বছর প্রায় 30 জন এতিমের খরচ চালানো হয় এই মাদ্রাসায়। কিন্তু গত কয়েক বছরে 5 থেকে 600 চামড়া সংগ্রহ হলেও সেগুলো প্রত্যাশিত দামে বিক্রি করা সম্ভব হয়নি। এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে হয়তো এই গরিব মিসকিনের এই হকের ব্যাপারে সরকার প্রপার স্টেপ হবে। হ্যাঁ, কিন্তু এই সরকারও আমাদের ব্যাপারে কোনো রকম, আমাদের এই ছাত্রগুলোর ব্যাপারে কোনো রকম কোনো ভ্রুক্ষেপ করে নাই। মৌসুমী ব্যবসায়ী আব্দুল্লাহর অবস্থা আরও কঠিন। ঢাকার বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করে সাভারের তেনারি এলাকায় বিক্রি করতে এসেছেন তিনি, তবে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় জানালেন ক্ষোভ। অভিযোগ করেন ফরিয়াদের দৌরাত্বের কারণেই উন্নতি হচ্ছে না এই শিল্পের। ভাই আমি চামড়া কিনা, হ্যাঁ এবার আছে কিনা আমার 700 টাকা প্লাস, আমার দাম কই 500 টাকা। এটা কোন কথা? সেন্টিগ্রেড করতে গিয়ে এত সেন্টিগ্রেডই করে না দেশের মিটে। ব্যবসায়ীদের দাবি 600 থেকে 700 টাকায় চামড়া কিনলেও বিক্রি করতে হচ্ছে মাত্র 400 থেকে 600 টাকার মধ্যে। এতে অনেকেই পড়ছেন লোকসানের মুখে। ভালো মালটা ভালো দামি আছে, খারাপটা 100, ছাগল 20 টাকা 30 টাকা। এখানে উন্নতি হচ্ছে না। এখানে আমাদের যে সরকার তারা যদি মনে করেন খেয়াল না রাখে তো আমাদের মতো লোকাল পাবলিকও তো এটা কিছু করতে পারবো না। সরকার যে রেট দিছে এই রেটে চামড়া আমরা বেচতে পারি না। এরপরে যে বিগত সরকারগুলো আইছে চামড়ার প্রতি কোনো দেয় নাই, মানে কোনো গুরুত্বই দেয় না। ট্যানারি মালিকরা বলছেন এবার ঈদে পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1 কোটি পিস। তাদের দাবি সরকারের নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে চামড়া, তবে বাজার সম্পর্কে সঠিক ধারণা না থাকায় ক্ষতির মুখে পড়ছেন মৌসুমী ব্যবসায়ীরা। একটা চামড়ার 3 থেকে 350 টাকা খরচ, 700 টাকা হইলেও তো 1000 টাকার উপর পড়ে, শুধু এটা খরচ। এরপর আসেন লাম্পিং আছে, একদম গুটি হয় চামড়া, কাট আছে, প্লেইং কাট বলি, বিভিন্ন ডিজিজ আছে চামড়ার মধ্যে। তো এটা তো ওরা বুঝতেছে না। তো এর জন্য গড় এভারেজ চামড়া দামটা এটা আসতেছে। ভালো মানের চামড়ায় এখনো সরকারের দামি নির্ধারণের দামে বিক্রি হয়।
এবার প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করেছে সরকার। সংরক্ষণ জটিলতা এড়াতে লবণ না দেওয়া কাঁচা চামড়া ঢাকায় প্রবেশ করতে না দিতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। দর্শক, এবারে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে জানাতে ঢাকার সাভারে চামড়া শিল্পনগরী থেকে যুক্ত হবেন সহকর্মী রাইয়ান বিন আমিন এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। শুরুতে যাচ্ছি রাইয়ানের কাছে। রাইয়ান, চামড়া শিল্পনগরীতে যেসব চামড়া আসছে সেগুলোর মান নিয়ে ট্যানারি মালিকরা কি বলছেন এবং এই যে মৌসুমী ব্যবসায়ীদের যে অভিযোগ সে বিষয়ে তারা কি বলছেন, অর্থাৎ দুপক্ষ কি বলছেন? ফারজানা, চামড়া সংরক্ষণ হচ্ছে এখন যে চামড়াগুলো আসছে, ব্যবসায়ীরা বলছেন 25 থেকে 30% চামড়া আসলে কোনো কাজে লাগাতে পারবেন না। লাম্পি স্কিন যে রোগ গরুর, সেই রোগের কারণে আসলে চামড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে তারা গড়ে একটা দাম দিচ্ছেন। বিশেষ করে হেমায়তপুরের বাইরের ট্যানারির বাইরে যে আড়তগুলো আছে সেই আড়তগুলোতে 500-600 টাকা গতকালকে, আর আজকে সেটা 250-300 টাকা এরকম। সবচেয়ে বড় যে বিষয়, ঢাকার বাইরে থেকে কিন্তু এবার আমরা দেখছি চামড়া আসছে, যদিও 10 দিনের মধ্যে কিন্তু কোনো চামড়া আসার কথা না, কিন্তু তারপর আমরা সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং মুন্সিগঞ্জ বা গাজীপুর সব জায়গা থেকে চামড়া কিন্তু এই ট্যানারিতে আসছে, যার কারণে কিন্তু ট্যানারির যে প্রাথমিক যে সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু ছাড়িয়ে গেছে এবং এখনো পর্যন্ত অনেককে আমরা দেখতে পাচ্ছি যে চামড়া নিয়ে ঘুরছেন বিভিন্ন ট্যানারিতে, কিন্তু মালিকরা আসলে নিতে এখন অনেকটাই নারাজ। এই একটা সংকটে পড়েছেন যারা ব্যবসায়ী আছেন, সেই ব্যবসায়ীরা, এবং এই কারণে কিন্তু দামও আস্তে আস্তে কমে যাচ্ছে, সময়ের সাথে সাথে চামড়াগুলো পচন ধরছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে চামড়াগুলো এখন আসছে, এগুলো দাম আসলে বাড়ার কোনো সম্ভাবনাই নেই, যত সময় যাবে। এবং আজকে যে গরুগুলো কোরবানি হবে ঢাকায়, সেই চামড়াগুলো যখন আসবে বিকেলের দিকে, তখন হয়তো কিছুটা ভালো দাম পাওয়া যাবে। আর এর পাশাপাশি ব্যবসায়ীরা বলছেন যে বাইরের যে আড়ত আছে, সেই আড়ত সিন্ডিকেট যদি নিয়ন্ত্রণ করতে পারে সরকার, সেক্ষেত্রে হয়তো দাম কিছুটা ভালো পাবে ব্যবসায়ীরা। ফারজানা, ধন্যবাদ রাইয়ান, আপনি থাকুন সেখানে। দর্শক, এবারে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, যুক্ত হচ্ছে তার সাথে। প্রণবেশ, কেমন দামে আড়তদাররা চামড়া কিনছেন মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে, এবং এই চামড়ার দাম নিয়ে মৌসুমী ব্যবসায়ীদের কোনো অভিযোগ আছে কিনা? পাশাপাশি জানাবেন যে চামড়ার মান নিয়ে সেখানকার আড়তদাররা কি বলছেন। আর যেটা চট্টগ্রামের পাইকারি চামড়ার বাজার, আতুরার ডিপো, এখানে মৌসুমী ব্যবসায়ীরা যদিও গতকাল রাতেই তারা চামড়া বিক্রি করে চলে গেছেন, তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছেন তাদের যে নির্ধারিত চাহিদা অনুযায়ী দাম সেটি তারা পাননি, খুব অল্প দামেই তাদেরকে বিক্রি করতে হয়েছে। কিছু চামড়া আমরা দেখেছি নাজিরহাট থেকে প্রায় 2 ট্রাক ভর্তি চামড়া তারা ফেলে রেখে চলে গেছে, সেখানে প্রায় 1500-র মতো চামড়া ছিল। এর বাইরেও কয়েকটি জায়গায় হাজারখানেক চামড়া তারা ফেলে চলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখন সিটি কর্পোরেশনের গাড়ি যে চামড়া এবং অবশিষ্টাংশ সেগুলো তারা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে, এখানে ক্রেন দিয়ে সেগুলো পরিষ্কার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পাশে আমরা দেখতে পাচ্ছি যেগুলো রাতে চামড়া যেগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো লবণ দিয়ে সেগুলো প্রক্রিয়াজাত করা হচ্ছে। তো আমরা একটু এখানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আছে, আমরা তাদের সাথে একটু জানতে চাইবো যে কি পরিস্থিতি, তারা কি করছেন সেটা আমরা একটু জানতে চাইবো। আমাদের এখানে আছেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা, আমি তার সাথে একটু জানতে চাইবো। আপনি একটু যদি বলেন যে এখানে আমরা দেখলাম যে যদিও গতবার কিংবা তার আগের বারের মতো চামড়া এখানে পড়েনি, তারপরও কিছু চামড়া ফেলে গেছে, তো একটু যদি বলতেন সেগুলো নিয়ে আপনারা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম? হ্যাঁ, আসলে এখানে আমাদের আশপাশের যে অঞ্চলগুলো আছে, ওখান থেকে যে চামড়াগুলা দীর্ঘ সময় গাড়িতে লোড হিসেবে থাকার পরে এখানে যখন এরা বিক্রি করতে আসছে, এখানে যারা বড় ব্যবসায়ী আছেন ওনারা এগুলো যাচাই বাছাই করে যেগুলো ওনাদের মানে প্রক্রিয়া যাতে নিয়ে আসতে পারবে সেগুলো রেখে বাকিগুলা ওনারা এটা রিজেক্ট করা হয়েছে। ওগুলোর সাথে কান এবং লেজের যে অংশগুলো ফেলে দেয় ওগুলাও এখানে জড়ো করা হয়েছে। তো আমরা চট্টগ্রাম শহরকে পরিষ্কার রাখার জন্য আমরা দ্রুত গাড়ি এবং পেলোডার 4টা পেলোডার ড্রাম ট্রাক লাগিয়ে এখানে অপসারণ করতেছি। তবে গতবারের থেকে এবার অনেক কম নষ্ট হয়েছে চামড়া।
তো আমরা এইভাবে আসলে আশেপাশ থেকে আমাদের ছিল যে চামড়াগুলো যেন প্রবেশ না করে। আসলে আমাদের ওই সিজনাল যে ব্যবসায়ীরা তারা প্রক্রিয়া করার যে পদ্ধতি বা প্রক্রিয়া করার যে মানসিকতা, সেই মানসিকতা না নিয়ে ওনারা প্রথম হাত দ্বিতীয় হাত করে মুনাফা অর্জন করার জন্য যে ভুল প্রক্রিয়াতে থাকেন, সেটারই একটা ফসল আমরা এই কষ্টগুলো পাচ্ছি এবং আমাদের এই চামড়াগুলো নষ্ট হচ্ছে। আমরা এর থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। শুনছিলেন এখানে কিছু। ধন্যবাদ প্রণবেশ, আবারও যুক্ত হবো আপনার সাথে। একই সাথে ধন্যবাদ রায়ান বিন আমিনকে। দর্শক, চামড়া সংরক্ষণের বিষয়ে জানাতে সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়ান বিন আমিন এবং চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ব্যাপক লোক সমাগম হয়। ঈদের ছুটিতে বরাবরই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় থাকে। কর্মব্যস্ত 2 দিন পার করে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে নগরবাসী ছুটে যান চিড়িয়াখানা, বিভিন্ন পার্ক সহ উন্মুক্ত স্থানে। নগরবাসী ঘোরাঘুরি নিয়ে আরো বিস্তারিত জানাতে চিড়িয়াখানা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? ঈদের শুভেচ্ছা ফারজানা। সকাল থেকে আমরা দেখছি যে চিড়িয়াখানায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু মানুষজন আসছে, দর্শনার্থীরা আসছেন এবং আমরা দেখতে পেয়েছি যে সকাল 9টার পর চিড়িয়াখানা খোলার পর থেকে কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বেশি বাড়ছে। বেশিরভাগই এসেছে রাজধানী থেকে, তো এসেছেই, এর পাশাপাশি দেশের রাজধানীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও নানা ধরনের মানুষজন এসেছে এবং বেশিরভাগই আসলে পরিবার পরিজন নিয়ে এসেছেন। আমরা কিছু এখানকার দর্শনার্থীর সঙ্গে কথা বলতে চাই। কাকে নিয়ে এসেছেন? এর কি প্রথম আসলেন? না, এটা প্রথম না, আমি আমার পরিবার নিয়ে আসছি। আমার গ্রামের বাড়ি থেকে আমার খালা আসছে, খালু আসছে, খালাতো ভাই আসছে, তাদেরকে নিয়ে আসছি বেড়াতে। চিড়িয়াখানাতেই কেন, অন্যান্য জায়গায়? চিড়িয়াখানাতে আসলাম আজকে মূলত, ওরা আর কি ইচ্ছা করছিল প্রথমে চিড়িয়াখানায় ঘুরবে, তারপরে আদার্স। কারণ চিড়িয়াখানায় বাঘ আছে, বানর আছে, হরিণ আছে, এগুলো দেখবে বাচ্চারা, এর জন্যই। তো ফারজানা, যেমনটা শুনছিলেন যে আমরা কিন্তু এখানকার যারা পরিবার নিয়ে এসেছে তারা বেশিরভাগই বলেছে, অনেকে বলেছে যে তারা বাচ্চাদের আসলে প্রধান একটা আকর্ষণ এই চিড়িয়াখানা। কারণ অনেকে বলেছে যে বাচ্চারা আসলে বেড়ে ওঠার পর অনেকে টিভিতে দেখেছে বা বইয়ে পড়েছে বিভিন্ন প্রাণী সম্পর্কে, বাঘ ভাল্লুক সম্পর্কে, কিন্তু তারা বাস্তবে যেহেতু দেখেনি, তাদের সেজন্য বাচ্চাদেরকে তারা সরাসরি দেখার জন্য এবং প্রাণীদেরকে চেনানোর জন্য এখানকে নিয়ে এসেছে। আমি আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই। আপনারা এসেছেন, পরিবারে কাকে নিয়ে এসেছেন এবং চিড়িয়াখানাতে কেন এসেছেন? আমি আসছি আমার মেয়েকে নিয়ে, চিড়িয়াখানাতে আসছি। এটা আমাদের জাতীয় একটা বিনোদনমূলক জায়গা। আমার বাচ্চাটাকে নিয়ে আসছি ঈদের সময় একটু বিনোদন পাওয়ার জন্য। ও এখানে আসার জন্য খুব আগ্রহী। আগেও আমি আসছি নিয়ে, আবার এখন আসলাম যাতে ও আনন্দ পায়। ঈদের আনন্দ, ঈদ মানেই আনন্দ, সে আনন্দ দেওয়ার জন্য আর কি নিয়ে আসছি। ধন্যবাদ ফারজানা। যেমনটি শুনছিলেন যে ঈদের আসলে রাজধানীবাসীর যেমনটি থাকে যে সারা বছরই আসলে কর্মব্যস্ততা থাকে, যানজট থাকে, নানা ধরনের রাজধানীতে ভোগান্তি থাকে, তাই এরপরেও আসলে রাজধানীবাসী এই যে অল্প সময়ের জন্য ছুটি পেয়েছে, এই সময়টুকু আসলে তারা আসলে উপভোগ করতে চায়। আমি আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই যে আপনি কাকে নিয়ে এসেছেন? আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছিলাম। চিড়িয়াখানাতে কি দেখতে এসেছো? আমি একটু কথা বলি তোমার সঙ্গে। কি দেখতে এসেছো বলো? বাঘ, হরিণ, জিরাফ, জেব্রা, হাতি, হরিণ। কি? আচ্ছা, আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে এসেছেন, কোথা থেকে এসেছেন আপনি? আমি বাড়িধারা নদ্দার থেকে আসছি। ধন্যবাদ। তো আমরা ঢাকার বাইরে যে সকল দর্শনার্থীরা আছে তাদের সঙ্গে কথা বলেছে। এটা জানেন যে একটা আলোচিত একটা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সারা দেশেই আসলে আলোচনা হয়েছে এবং ঢাকার বাইরে থেকে যারা এসেছে, বিশেষ করে গাজীপুর থেকে ব্যাপক সংখ্যক দর্শনার্থী এসেছে, তাদের সঙ্গে যখন কথা বলেছি তারা কিন্তু বলেছে যে ডোনাল্ড ট্রাম্পকে তারা দেখতে এসেছেন, আলোচিত যে মহিষটা রয়েছে।
ফারজানা, কক্সবাজার সমুদ্র সৈকতে বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের সমাগম বেড়েছে, পাশাপাশি স্থানীয়রাও আসছেন। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, আবার তার মাঝে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, স্থানীয়দের পাশাপাশি পর্যটক সব মিলিয়ে লোকে লোকারণ্য হতে চলছে কক্সবাজার সমুদ্র সৈকত। অন্যদিকে যেটি বলেছেন যে প্রশাসন পরিমাণ কিরকম প্রস্তুত আছে, প্রশাসন প্রস্তুত আছে কক্সবাজার জেলা প্রশাসন, পর্যটন সেল, পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ এবং এখানকার যারা স্থানীয় সিএসএফ লাইফ গার্ড কর্মী রয়েছেন তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন যেন পর্যটকরা সমুদ্র স্নান, সমুদ্র উপভোগ এবং আশপাশের এলাকায় ঘুরতে পারে। আমরা দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকত জুড়ে পর্যটক এখানে অনেকে সমুদ্র স্নান করছেন, ঘোড়ায় চড়ছেন, কিটকোট চেয়ারে বসে সমুদ্র উপভোগ করছেন, সমুদ্রের গর্জন, ঢেউ সবকিছু তারা উপভোগ করছেন। পাশাপাশি যদি বলে রাখি যে সমুদ্র সৈকত ছাড়াও আশেপাশের যে দীর্ঘ ম্যারিন ড্রাইভ রয়েছে, ইনানি, পাটুয়ার টেক, হিমচুরি পয়েন্ট রয়েছে, অন্যদিকে টেকনাফ, আবার অন্যদিকে মহিষকালী যে আদিনাথ মন্দির, সব মিলিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে লোকের লোকারণ্য, পাশাপাশি সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট আছে এখানে লাবণী, সুগন্ধা এবং কলাতলি, এই 3টি পয়েন্টে মূলত পর্যটকরা বেশি ভিড় করে। আজকে সকালেই যারা সৈকতে নেমেছেন, সৈকতে এসেছেন, তারা তপ্ত রোদ থাকবার কারণে সৈকতে গোসল করতে নেমেছেন এবং তারা কোনো রকম স্বস্তি খোঁজার চেষ্টা করছিলেন, যে তপ্ত রোদে কোনো রকম প্রশান্তি খোঁজার চেষ্টা করছিলেন। এই যে এখন একেবারে সূর্য মাথার উপরে, তারপরও পর্যটকদের চোখে মুখে কোনো ক্লান্তি নেই, হতাশা নেই, তারা একেবারে দিব্যি সৈকত জুড়ে ঘুরে বেড়াচ্ছে, সেলফিতে বন্দী হচ্ছে, প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করছে। এই সমুদ্র সৈকতের আশপাশের যে দৃশ্যগুলো সেগুলো ছবির ফ্রেমে বন্দী করছে। সব মিলিয়ে বলা যায় সমুদ্র সৈকত এবং আশপাশের যে পরিবেশ একেবারে লোকে লোকারণ্য হতে চলছে। আমরা এখানকার যারা সিএসএফ লাইফগার্ড কর্মী আছে তারা দেখতে পাচ্ছি তৎপর রয়েছে এবং সিএসএফ লাইফগার্ড কর্মীদের একজন একটু জানাবেন যে পর্যটকদের নিরাপত্তার জন্য আপনাদের প্রস্তুতি কেমন আছে? ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি ভালো আছে। আমরা আমাদের প্রস্তুতিটি এটা 3 স্তরে সাজিয়েছি, যেটি হচ্ছে লাইফগার্ড ওয়াচ টাওয়ার থেকে আমরা সার্বক্ষণিক নজরে রাখতেছি, পেট্রোল টিম আছে এবং পাশাপাশি যেখানে যেখানে ওয়াটার কন্ডিশন খারাপ সেখানে আমরা রেস্কিউ বোট নিয়ে লাইফগার্ড রেখেছি। তো এইভাবে আমরা 3টা পয়েন্টে আমাদের সেবাটা দিয়ে যাচ্ছি। পাশাপাশি অন্য কিছু জায়গা আছে যেখানে লাইফগার্ড পরিষেবা নেই, সেখানে আমরা গিয়ে তাদের সাথে কমিউনিকেশন করতেছি যাতে তারা লাইফগার্ড সার্ভিস এরিয়াতে গোসল করে। যেহেতু এই মুহূর্তে স্প্রিং টাইড চলতেছে, সমুদ্রের ঢেউ অনেক বড়, একটু উত্তাল রয়েছে, যার কারণে আমরা আমাদের বাড়তি সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি আমরা পর্যটকদেরকে আরেকটি মেসেজ দিচ্ছি যেটি আপনাদের মাধ্যমে জানাতে চাই। যেহেতু সৈকতে এখন প্রচুর পরিমাণের গরম পড়তেছে, তো আমরা পর্যটকদেরকে অনুরোধ করতেছি সৈকতে আসলে বেশি বেশি পানি পান করার জন্য। ফারজানা, কথা বলছিলাম সৈকতের নিরাপত্তা। তারেক, আমরা শুনছিলাম আসলে সেখানে পর্যটকদের যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ সচেতন এবং তারা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদের ছুটিতে কক্সবাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক হায়দার। ঈদুল আজহার ছুটিতে বিনোদনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো। দর্শনার্থীদের আনন্দ দিতে সংস্কার হয়েছে বিনোদন কেন্দ্রগুলোর প্রবেশদ্বার ও রাইড, থাকছে আলোকসজ্জাও। ঈদের দ্বিতীয় দিন থেকে দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের ছুটিতে নানা বয়সী মানুষের বিনোদনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো। দাউদপুর শীতলক্ষার পাড়ে গড়ে ওঠা সুমাত্রা কিংডম, নিঝুমপল্লী, জিন্দা পার্ক, সুবর্ণগ্রাম, সি সেল পার্ক, রাসেল পার্ক, কাঞ্চন পন্ড গার্ডেন সহ বিভিন্ন পার্ক এবং রিসোর্টে পুরোপুরি চলছে আনন্দ আয়োজন। দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিনোদন কেন্দ্রগুলোর প্রবেশদ্বার, রাইডস, মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা, আলোকসজ্জা করা হয়েছে। নিরাপত্তার জন্য এসবে বসেছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। ভিজিটররা আসার পরে তারা যেন কোনো রাইডে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম দুর্ঘটনা না ঘটে, হ্যাঁ, সেদিকে আমরা লক্ষ্য রেখেই আমরা ফুললি 100% প্রিপারেশন নিয়ে ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। লাক্সারিয়াস অ্যাকোমোডেশন সহ আমরা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে আমরা যে গেস্টদেরকে আমাদের বেস্ট হসপিটালিটি সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের যে সেফটি যেসব আছে এগুলি সবই আমরা কমপ্লিট করে আমরা রেখেছি। আশা করি আমাদের দর্শনার্থীরা এবং বিনোদন প্রেমীরা অন্যভাবে উপভোগ করবে। দর্শনার্থীদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটা স্পটেই
আমাদের পুলিশি টহল ব্যবস্থা থাকবে যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, ঈদের আনন্দটা একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। রূপগঞ্জের এসব বিনোদন কেন্দ্রে ঈদের দিন থেকে টানা সপ্তাহ জুড়ে দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকবে বলে আশা করা হচ্ছে। হাসান আহমেদ, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।